এবার শ্রাবণী ভাবনার অপচয়, পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে। কত কারখানা এমনি বন্ধ হয়, আমার বাড়িতে সুমনের গান চলে। আকাশ বোঝে না কত ধানে কত চাল, তফাৎ জানে না বন্ধুতে বর্গিতে। বর্ষতে রাখে শহরের হালচাল, মেঘ ঢুকে আসে ভাঙাচোরা কলোনিতে। এবার শ্রাবণে ঘুম জলে টিপ কলে, ছোট বস্তিতে বালতির পোয়া বারো। আমার বাড়িতে সুমনের গান চলে, কখনো সখনো তুমিও আসতে পারো। দুদিন বৃষ্টি, রিকশার ভাড়া বেশি, অথচ বাজারে ইলিশ উঠেছে কম। ইতিহাস বলে বাতাসেরা ভিনদেশি, বুঝবে কি আর মল্লারে ঝমঝম। খুচরোর খোঁজে দুপকেট তোলপাড়, বেকার যুবক দাঁড়িয়েছে সংসেজে। এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড়, এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে। তবুও শহর ভিজতে পারছে কই, মেঘ থমকেছে দূরের মফস্বলে। মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে। কেউ স্টিল সকাল 24-এ স্বাগত জানাই। তাসনুভা মোহনা আছি আপনাদের সাথে, অনুষ্ঠান সঞ্চালনা করছি। আজ মঙ্গলবার 14 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, আজ 28 মে 2024 খ্রিস্টাব্দ। শুরু করছিলাম বর্ষা এবং শ্রাবণের কবিতা দিয়ে। যদিও জ্যৈষ্ঠ মাস চলছে, শ্রাবণ নয় একেবারে, তবুও গত দুদিন ধরে ঘূর্ণিঝড় রিমেলের কারণে যে প্রবল বর্ষণ রাজধানী ঢাকা সহ সারা দেশে ঘটছে এবং সেই প্রতিকূল আবহাওয়ার কারণে কত দুর্ঘটনা ঘটে গেছে লোকালয়ে, উপকূল অঞ্চলে, সেই কারণেই এরকম একটা কবিতা। চলুন তাহলে আপনাদের সবাইকে এবারে জানিয়ে দিই গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য কি বলছে, সেই সঙ্গে জানিয়ে দিই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলে। গেল 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এই ছিল আবহাওয়ার খবরাখবর। ঘূর্ণিঝড় নিয়ে কথা বলছিলাম এবং ঘূর্ণিঝড়ই আপডেট আপনাদেরকে জানাতে চাই। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে চরম দুর্দশায় পড়েছে উপকূলের মানুষ। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় 3 দিন ধরে পানিবন্দী লাখ লাখ মানুষ। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। এছাড়াও বেশ কিছু জায়গায় বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে, উপড়ে গেছে গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বেড়েছে দুর্ভোগও। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যত তথ্য উপকূল থেকে জানানো যায় সেই প্রসঙ্গে কথা বলতে বাগেরহাট থেকে আমাদের সঙ্গে সহকর্মী আরিফুল ইসলাম যোগ দিয়েছেন। চলুন কথা বলি তার সঙ্গে। আরিফ, শুভ সকাল জানাতে চাই। আসলে সকালটা কতখানি শুভ সেটি বুঝতে পারছি না। গতকাল সারা দিনই আসলে প্রবল বৃষ্টির মধ্য দিয়ে গেছে ঢাকাবাসী এবং এখানের পরিস্থিতি মোটামুটি আমাদের সকলেরই জানা। আমরা উপকূলীয় অঞ্চলের খবর জানতে চাই। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি, জনজীবন কতটা বিপর্যস্ত এবং সেখানে কি কি ভোগান্তির শিকার হচ্ছেন তারা?
জি তাসনোবা, আমি মংলা সমুদ্র যে বন্দর, সেই বন্দরের পশুর চ্যানেল তার পাশেই আছি। আপনি যেমনটি বলছিলেন, আসলে উপকূলের মানুষ, অর্থাৎ সমুদ্র ঘেঁষে উপকূলে যারা বাস করেন, এবং এই পশুর মংলা বন্দরের যে চ্যানেল, পশুর চ্যানেল যেটি, এখানে যে মানুষগুলো বসবাস করে নদীর উপর নির্ভরশীল, তারা হতদরিদ্র বেশিরভাগই মানুষ। তারা নদীর উপর নির্ভর করেই এবং সুন্দরবনের সম্পদ আহরণ করেই বেঁচে থাকে। তো গতকালকের কথাই বলি, অর্থাৎ গতকালকে সারাদিন যেভাবে বৃষ্টি হচ্ছিল, তো তখন কিন্তু মানে এতটা আবহাওয়া খারাপ ছিল, যেটা আমরা সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে বের হতে পারিনি, ফিরে আসছি। ছাতা উড়ে গিয়েছে, একদিকে ঝড়ো হাওয়া, প্রচণ্ড বাতাস, অন্যদিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল মুষলধারে, এবং অনেক নিচু এলাকা, বিশেষ করে আমরা দেখছি পাকা সড়ক ডুবে গেছে, চিংড়ি ঘের ডুবে একদম সমুদ্রের মতো হয়ে গেছে, যেটা বোঝার কোনো সুযোগ ছিল না। তো এখানে এইসব মানুষ যখন যুদ্ধ করে বেঁচে থাকে প্রকৃতির সঙ্গে, তখন যেদিন 10 নম্বর সিগন্যাল ছিল, তার পরেও কিন্তু তারা 8 ঘন্টা পরে তারা সাইক্লোন শেল্টারে গিয়েছে, কারণ তাদের কথা ছিল যে প্রতিনিয়ত কিন্তু তারা এই দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকে। হয়তো এখন একটি বড় দুর্যোগ হয়েছে, ছোটখাটো দুর্যোগ কিন্তু লেগেই থাকে। কিন্তু তারপরে যখন রাতে ঝড় বৃষ্টি হয়েছে, অনেকের ঘরবাড়ি উড়ে গিয়েছে। নদীর তীরে যারা ছিল, শুধু ঘরের চাল রয়েছে, পানির তোড়ে অনেকের ঘরের বেড়া বা বিভিন্ন জিনিসপত্র ভেসে গিয়েছে, অনেক রিং বেড়িবাঁধ চলে গিয়েছে পানির তোড়ে এবং বৃষ্টিতে এবং বাতাসে। তো সেই অবস্থা অনেকের পানিবন্দী হয়ে আছে মানুষ। তো আসলে দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা যেটা দেখেছি, গতকালকে দেখেছি, আজকে সকালে খোঁজ নিয়ে জেনেছি যে অনেকে আসলে না খেয়েই দিন কাটাচ্ছে। শুকনা খাবারও কেউ খাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। কারণ হচ্ছে যে আসলে এই সময় নিজেকে সামলাবে নাকি ঘরবাড়ি সামলাবে নাকি খাবারের সন্ধান করবে। তো অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, রান্না করতে পারছে না। তো অনেকের হাজার হাজার লাখ লাখ টাকার চিংড়ি বা মৎস্য ঘের ছিল, সেখানে ইনভেস্ট করা ছিল, সেগুলো ভেসে গেছে। সব মিলিয়ে মানুষ কিন্তু আসলে নাজেহাল হয়ে আছে। সকাল থেকে মেঘ ছিল, কখনো মেঘ কখনো রোদ। অনেকে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছে, যদিও বিদ্যুৎ আসে নাই। বিদ্যুৎ এখনো পর্যন্ত বাগেরহাটের বেশিরভাগ জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তো সেক্ষেত্রে এই অবস্থার মধ্যে যাদের ঘরবাড়িতে পানি উঠে গেছে, ঘরের চাল উড়ে গেছে, যাদের মৎস্য ঘের ডুবে গেছে, তারা কিন্তু অনেক কষ্টে আছে। প্রশাসন তুলনামূলক যেটা সহযোগিতা করেছে সেটা কম, কিন্তু তাদের একটাই দাবি যে আসলে আমরা এখন আমাদের ঘরবাড়ির পরিচর্যা এবং এখান থেকে বাঁচা উচিত। পানি যখন নেমে যাবে তখন আরও সমস্যা হবে তাদের। অনেকে বাড়িতে পানি উঠে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, মালামাল নষ্ট হয়ে গেছে এভাবে। তো সেক্ষেত্রে আসলে কিছু করার নেই, যে হ্যাঁ করার নেই আবার ছিল, যেহেতু মংলায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো বেড়িবাঁধ নাই। আমি কথা বলেছিলাম গতকালকেও পানি উন্নয়ন বেড়িবাঁধের জন্য, কিন্তু তারা দেখবে, কিন্তু আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তো সকলের প্রাণের দাবি, মংলা যদি একটি বেড়িবাঁধ হয় তাহলে অন্তত এই পানি এবং গৃহ পানিবন্দী জীবনযাপন থেকে তারা বাঁচতে পারবে। এই ছিল সর্বশেষ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই তথ্যগুলো জানাবার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জানছিলেন এতক্ষণ ধরে বাগেরহাটের খবরাখবর। ঘূর্ণিঝড় রিমালের কারণে সেখানকার পরিস্থিতি কতখানি অবনতি ঘটেছে জেনেছি আমরা, যে চিংড়ির ঘের ডুবে গেছে, সেই সঙ্গে তলিয়ে গেছে পাকা সড়কও। এবং এগুলোর আশু সঠিকভাবে সেগুলো যে ঠিক করা এবং জনজীবনকে সঠিক জায়গায় নিয়ে আসা, সেটা আসলে কতক্ষণ সময়ের মধ্যে সম্পন্ন হবে সেটা বলা যাচ্ছে না এখনই। আমরা নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরার উপকূলীয় খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এবারে আমিনা বেলকিস ময়না। ময়না, শুভ সকাল জানাই আপনাকে। আমরা সাতক্ষীরার যে এলাকাবাসী, সেখানে যারা উপকূলবর্তী যারা মানুষজন রয়েছে, তারা কি অবস্থায় আছে আসলে? সেখানকার সংযোগ বিচ্ছিন্ন কিনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিনা, এবং জনজীবনের পরিস্থিতি আসলে কি, সবটা মিলেই জানতে চাই। তাসনিভা, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো খেয়াল করেছেন, এই যে নতুনভাবে আবার সূর্য উঠেছে, মানুষ কিন্তু আশা জাগাচ্ছে এই সূর্য ওঠার কারণে। আসলে আমি দাঁড়িয়ে আছি, গত 2 দিন শ্যামনগর উপকূলে ছিলাম, এখন আছি আশাশুনির। আমার সামনের দিকে আছে বেতনা নদী এবং পিছনে আছে মরিচচাপ নদী। এই নদী উপকূলে আমি দাঁড়িয়ে কথা বলছি। আসলে গত
3 দিন ধরে আমরা গণমাধ্যম কর্মী কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছি, যে কি অবস্থা হয়, রিমাল কতখানি আঘাত হানে এবং কিভাবে উপকূলে আছড়ে পড়ে এটাই দেখার জন্য এবং সংবাদ জানানোর জন্য সবার উদ্দেশ্যে। তো সাতক্ষীরায় কিন্তু সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি উপকূলে রিমালের প্রভাবে প্রচণ্ড আকারে 2 দিন ব্যাপী ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে এবং সেই সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। মানুষের জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং এখানে যে এই বৃষ্টির কারণে আমরা গত 2 দিন দেখেছি এলাকায় ঘুরে ঘুরে যে তাদের যে কাঁচা ঘরবাড়ি, সেই ঘরবাড়িতে যে কাঁচা চুলো আছে সেগুলো কিন্তু পানিতে একেবারে ভিজে গিয়েছে এবং এই উপকূলের মানুষের বেশিরভাগ ঘরে কিন্তু রান্না হয়নি। এই মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য স্বেচ্ছাসেবকরা অনেক চেষ্টা করার পর তার গত পরশুদিন দুপুরবেলা যেদিন রিমাল আঘাত হানবে সেই দিন দুপুরের পর থেকে কিন্তু মানুষগুলো আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছিল এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আমরা জানি যে গাবুরা ইউনিয়ন একটি দ্বীপ এলাকা, এই দ্বীপ এলাকায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে কাদায় পা পিছলে পড়ে যে একজন মানুষের মৃত্যু হয়েছে স্ট্রোকজনিত কারণে। আসলে তিনি কিন্তু রক্ষা পেতে নিরাপত্তার তাগিদে তিনি কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন, সেই যাওয়াটা তার কাল হয়েছে এবং তিনি কিন্তু তার প্রাণ দিয়েছেন। এটি খুবই দুঃখজনক ব্যাপার। এছাড়া কিন্তু আসলে তেমন একটা জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। কিছু ঘরবাড়ি ধসে গিয়েছে, গাছপালা পড়ে রাস্তা আটকে গিয়েছিল। পুলিশ এবং স্থানীয় মানুষ সেগুলো সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু আজ 3 দিন ধরে, কিছু কিছু জায়গা ছাড়া উপকূলে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন আজ 3 দিন ধরে। স্বজনদের সাথে কথা বলতে পারছে না, কেউ খোঁজ রাখতে পারছে না, এটা উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ। এই সাথে রিমালের যে প্রভাব সেটিতে এই আম ফসল এবং অন্যান্য শাকসবজি ফসল 600 বেশি জমির ফসল কিন্তু নষ্ট হয়েছে এবং ঘের নষ্ট হয়েছে কিন্তু 200 হেক্টরের বেশি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘের কিন্তু একেবারে একাকার হয়ে গিয়েছে, একটা ঘেরের সাথে আরেকটা ঘের। এই ছিল রিমালের সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা উপকূলীয় অঞ্চলের খবরাখবর জানছিলাম, দর্শককে জানাচ্ছিলাম এবং এই মুহূর্তে যুক্ত করেছি বরগুনা থেকে আবু জাফর সালেহকে। সালেহ, শুভ সকাল জানাই আপনাকে। আমরা বাগেরহাট এবং সাতক্ষীরার খবরাখবর জানছিলাম। প্রত্যেকটা জায়গায় মোটামুটি বিপর্যস্ততার খবর ঠিক কাছাকাছি। আমরা জেনেছি যে সারা বাংলাদেশে প্রায় 35 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের কারণে। গত 2 দিন যাবৎ টানা বর্ষণ থাকলেও আজকে সেরকমটা দেখা যাচ্ছে না বরগুনায়, আকাশ পরিষ্কার। কিন্তু সব মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছে কিনা, কিন্তু যেহেতু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেই সঙ্গে যেহেতু বাড়ি ঘর, জনজীবন, গাছপালা সব কিছুই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, পরিস্থিতি আসলে এই মুহূর্তে কিরকম জানাবেন আমাদেরকে? তাসনুবা, আসলে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নেই, কিন্তু বরগুনার মানুষের, উপকূলের মানুষের কিন্তু দুর্ভোগটি ঠিকই আছে। আপনাকে যদি বলি যে এই মুহূর্তে যে জোয়ারের পানিতে দিনে রাতে 2 বার প্লাবিত হতে হচ্ছে নিম্ন অঞ্চলের মানুষকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক নয় এবং রান্না বন্ধ, সব দুর্ভোগগুলোই কিন্তু এই মুহূর্তে আছে। আপনাকে যদি বলি যে বরগুনার প্রায় 8টি পয়েন্ট, বেড়েবাঁধের 8টি পয়েন্ট, যেটি আমতলীর পশুরবনিয়া এবং সদর উপজেলার আইলা পাতাকাটা, জাঙ্গালিয়া, বালিয়াতলী এবং পাথরঘাটার পদ্মা, রোহিতা, অর্থাৎ 8টি পয়েন্টে কিন্তু বেড়েবাঁধ ভেঙে এই জোয়ারের পানি প্লাবিত হচ্ছে এবং এই জোয়ারের পানিতে বসত ঘর, ফসলি জমি সব কিছু প্লাবিত হচ্ছে। অর্থাৎ গতকালকে পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী বিপদ সীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। তো যে কারণে কিন্তু যে বেড়িবাঁধের যে রিং বাঁধগুলো রয়েছে, সেই রিং বাঁধ উপচে কিন্তু জোয়ারের পানি ভিতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে যদিও নদীতে ভাটার সময়, তবে আর হয়তো 1-2 ঘন্টা পরে জোয়ার আসবে। আসলে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন এবং
যেটি হচ্ছে যে আমরা এই যে দুর্যোগের আগে থেকে অর্থাৎ বন্যার আগে থেকে আমরা বলছিলাম যে সবচেয়ে বড় আতঙ্কের যে বিষয় সেটি হচ্ছে যে উপকূলের যে বেড়িবাঁধগুলো, সেই বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু মানুষের যে দুর্ভোগ বিপদ বা সেটি কিন্তু আসলে বড় ধরনের বিপদ হবে। তো সেই কাজটি কিন্তু আসলেই সেই বেড়িবাঁধ ভেঙে কিন্তু সেই দুর্ভোগটি আসলে দুর্ভোগের সম্মুখীন হয়েছে এই বরগুনার উপকূলের মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কাছে আমরা আগেই জানাচ্ছিলাম যে এই বিষয়গুলো যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের বিষয়ে, কিন্তু তখন তারা কিন্তু জানিয়েছিলেন যে এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ বাঁধ নেই, হবে দুই একটি জায়গায় ঝুঁকিপূর্ণ আছে। তবে আমরা কিন্তু সেই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু দেখলাম যে আসলে একাধিক পয়েন্টে কিন্তু সেই বাঁধ ভেঙে গেছে এবং ওনারা যে বিষয়টি জানিয়েছিলেন যে তারা তাৎক্ষণিক এই বাঁধগুলো তারা জরুরি পানি ছেঁকানোর ব্যবস্থা করবে, কিন্তু আসলে একটি পয়েন্টও কিন্তু তারা আসলে পানি প্রবেশ করা বন্ধ। সালে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। সবশেষে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে বরগুনা থেকে আবু জাফর সালে। এবং উপকূলীয় পরিস্থিতি তো আপনারা জানলেন, জনজীবন কতখানি বিপর্যস্ত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আশা করছি যথাযথই তারা ব্যবস্থা নেবেন এবং সেই ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলের মানুষের যে দুর্ভোগ সেটা কিছুটা কমে আসবে। প্রিয় দর্শক, দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছে আমি তাসনুভা মোহনা। আরও আয়োজন, আরও খবরাখবর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর, সাথেই থাকবেন। আমন্ত্রণ কেওয়াই স্টিল সকাল 24-এ। আজ অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। শত ভোগান্তি, শত দুর্যোগ, শত নেতিবাচক প্রভাবের পরেও জীবনে কিছু সুন্দর সময় থাকে, সুন্দর মুহূর্ত থাকে যেগুলো আমরা আগলে রাখতে চাই। বছরে একটি দিন যে কোনো মানুষের জন্য বিশেষ হয়ে ধরা দেয়। আজকে যাদের জন্য এই দিনটি বিশেষ, তাদের জন্মদিন। প্রিয় দর্শক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা যাদের আজকের দিনে জন্মদিন, অভিনন্দন জানাই। প্রীতি এবং শুভেচ্ছা চ্যানেল 24-এর পরিবারের পক্ষ থেকে। সেই সঙ্গে জানিয়ে দেব পৃথিবীতে যারা কালজয়ী আছেন তাদের কীর্তির কথা এবং আজকের দিনে যাদের জন্মদিন তারা কী কারণে বিখ্যাত হয়েছেন সেগুলো সম্পর্কে জানব। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ গোয়েন্দা ইয়ান ফ্লেমিং। ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্রটি সৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন তিনি। জেমস বন্ডের উপর মোট 12টি উপন্যাস লেখেন তিনি। 2008 সালের টাইমস পত্রিকা অনুসারে ফ্লেমিং 1945 সালের পর সেরা 50 ব্রিটিশ লেখকদের একজন। 1923 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ নন্দমুরি তারক রামারাও। তাকে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তিনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এনটিআর, রাজু পেরা ও লাভ কুসা চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেন। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ক্যারল বেকার। 1956 সালে টেনেসি উইলিয়ামসের বেবিডল চলচ্চিত্রে তাঁর সিনেমায় অভিষেক হয়। এই চলচ্চিত্রে তাঁর কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারে মনোনীত হন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান গায়ক এবং অভিনেত্রী কাইলি অ্যান মিনক। তিনি সঙ্গীত এবং ফ্যাশনে নিজেকে নতুনভাবে উদ্ভাবনের জন্য স্বীকৃত হয়েছেন, যার জন্য তাকে ইউরোপীয় প্রেস দ্বারা পপ রাজকুমারী এবং একটি স্টাইল আইকন হিসেবে উল্লেখ করা হয়েছে। তার প্রশংসার মধ্যে আছে একটি গ্র্যামি পুরস্কার, 3টি ব্রুট পুরস্কার। জন ল্যাক হর্ন বলেছেন, ইতিহাস আজীবনের কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, মানুষকে তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য স্মৃতিগুলোই একসময় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখায়। এখন আপনাদের জন্য নিবেদন ইতিহাসের এই দিনে। চলুন দেখা যাক ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। 1757 সালের এই দিনে ব্রিটিশ কর্তৃক মির্জাফরকে বাংলার নবাব ঘোষণা করা হয়। 1804 সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। 1918 সালের এই দিনে আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1919 সালের এই দিনে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত হয়। 1995 সালের এই দিনে রাশিয়ার নেস্তাগাস্কার শহরে প্রবল ভূমিকম্প হয় 2000 লোকের প্রাণহানি। 1998 সালের এই দিনে পাকিস্তান 5টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে। দীর্ঘ সময় যারা কিনা বাইরে কাজ করেন,
রোদ বৃষ্টি ঝড়ে ছুটে চলেন জীবিকার তাগিদে। ঝুঁকিতে দেশের এমন কর্মজীবী নারীর মানসিক স্বাস্থ্য সুরক্ষা সীমাবদ্ধতায় নির্দিষ্ট সময় পরিবর্তন করা সম্ভব হয় স্যানিটারি ন্যাপকিন। সাথে সামাজিক ট্যাবুর কারণে আড়ালের সমস্যা, তাই নেই সমাধানের ভাবনাও। ফলে প্রভাবিত হচ্ছে নারীর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, অর্থাৎ সামগ্রিক সুস্থতা। আমি একবার মনে করেন সকালবেলা দিয়ে শেষ করে আসি, আবার রাত্রে দাঁড়িয়ে ইয়ে করি, গোসল টোসল করে এলাই। ঋতুস্রাবের মতো বিশেষ ক্ষণে এই চা বিক্রেতা নারীর মতো এমন ভয়াবহতার মুখোমুখি হন কর্মজীবী নারীরা। কঠিন বাস্তবতার এই সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা নারী সাংবাদিকও পড়েন একই সমস্যায়। দীর্ঘক্ষণ বাইরে কাজ করায় প্রয়োজনেও সুযোগ নেই স্যানিটারি ন্যাপকিন পরিবর্তনের। একটা ঘটনা ঘটার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। সেই যানজটে আমি প্রায় 8 ঘন্টা আমার স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করতে পারিনি এবং তার ফলে ইনফেকশন হয়েছিল, অ্যান্টিবায়োটিক খেতে হয়েছিল। এই ধরনের ঝুঁকি কিন্তু আমরা প্রতিনিয়ত পড়ছি। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের নারী সদস্যদের অবস্থাটা আরও শোচনীয়। সাধারণের চলাচল সহজ করতে গিয়ে হুমকির মুখে তাদের স্বাস্থ্য সুরক্ষা। এখানে ওয়াশরুম নাই, আশেপাশে হয়তো পাবলিক টয়লেটে যেতে হবে বা কোনো আমাকে কাউন্টারে যেতে হবে, না হলে কোনো হসপিটালের ওয়াশরুমটা ইউজ করতে হবে, যেটা পরিবেশ সম্মত না এবং আমার জন্য উপযুক্ত না। আমি যদি 4 ঘন্টার পর পর যদি আমি একটা ন্যাপকিন চেঞ্জ করতে পারি, আমি নিজেকে সুরক্ষা রাখতে পারি। সামাজিক ট্যাবুর কারণে স্বাভাবিক বিষয়টি এখনও অনেকের কাছে অস্বস্তি আর লজ্জার। খোলামেলা আলোচনার অভাবে আড়ালে সমস্যা, তাই নেই সমাধানের ভাবনাও। প্রথম সমস্যাটা ওয়াশরুম পাচ্ছি না, সেখানে লেডিস ওয়াশরুম খুঁজতে যাওয়াটা অনেকটা বিলাসিতার মতোই। এটা 2-1 দিন গেছিলাম, গেছে বছর রোজার ভিতরে, এটার ভিতরে দেয় না। এই ওয়াশরুমটা যদি থাকতো তাহলে আমরা লেডিরা খুবই সহজে এটা ইউজ করতে পারতাম, আমাদের এই কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যার সম্মুখীন হতে হতো না। স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলছেন, ঋতুস্রাবের সময় অসচেতনতায় সংক্রমিত হতে পারে জটিল রোগ। যারা দীর্ঘমেয়াদে ভ্রমণ করেন তাদের জন্যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্যানিটারি প্যাড পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রজননতন্ত্রে প্রদাহ হয়, সংক্রমণ হতে পারে কিংবা দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে কোনো অসুখ যদি থেকে থাকে এই নারীর, তাহলে সেটি সময়ের অভাবে সেটির যত্ন নেওয়া কিংবা সেটি নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। তাই নারীর স্বাস্থ্যের সুরক্ষায় দৃষ্টিভঙ্গির ইতিবাচক বদলের পাশাপাশি সামাজিক উদ্যোগের পরামর্শ চিকিৎসকের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এই মুহূর্তে উপকূলীয় অঞ্চলের মানুষদের যে জনজীবনের বিপর্যস্ততা, তাদের জন্য প্রার্থনা করা এবং তাদের জীবন যেন আশু পরিবর্তন আসে, সেই সঙ্গে তাদের জীবনে যে ছন্দ পতন হয়েছে সেটি যেন খুব দ্রুতই ছন্দে ফিরে আসে, এটি আমাদের সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, চলুন আমরা সবাই মন থেকে চাই এবং দায়িত্ব কর্তব্য নিয়ে এসব মানুষের পাশে যেন দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো কেওয়াইসির সকাল 24 থেকে বিদায় নিচ্ছি আমি তাসনুভা মোহনা। ভালো থাকবেন সবাই, শুভ সকাল আরও একবার।